হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের ব্রেন ব্রিজ গ্লোবালের পক্ষ থেকে পডকাস্ট সিরিজের পঞ্চম এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের পডকাস্টের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বাইরে পড়তে আসার ডিসিশনটা কি ঠিক নাকি ভুল, কাদের জন্য আসলে বাইরে পড়তে আসা উচিত, এবং এসব বিষয়ে আরো অনেক যে টপিক আছে সেগুলো নিয়ে আজকে কথা হবে। এবং আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে আছে মিনহাজ ভাই। ওনার পুরো নাম হচ্ছে মিনহাজ রহমান তালুকদার। উনি বর্তমানে ইউকেতে আছে, লন্ডনের পাশে সুইন্ডন নামে একটা ছোট শহরে। ওখানে উনি RWE নামে একটা কোম্পানিতে ডেটাবেজ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছেন। এর আগে উনি জার্মানিতে ছিল। এরপরে আহ, কিছু একটা চিন্তা করে উনি ইউকেতে মুভ করছে। সেগুলো হয়তো আজকে আমরা জানতে পারবো। আর সাথে আছে আমার বন্ধু অভি আশরাফুল। ও বর্তমানে ইউএসএ তে আছে, পিএইচডি ক্যান্ডিডেট। ওর ডিপার্টমেন্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, টুলেন ইউনিভার্সিটিতে, নিউ অরল্যান্ডস। আর ওর ডিসার্টেশনের টপিকটা অনেক ইন্টারেস্টিং। সেটা হচ্ছে স্টেট লেড সার্ভেলেন্স ট্যাকটিক্স অ্যাজ এ টুল ফর ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং। তো এটা বাংলাদেশের কনটেক্সটে, যেটা কারেন্টলি আমার মনে হয় অনেক ইন্টারেস্টিং। তো আমরা এইসব বিষয়গুলো নিয়ে অনেক কিছু জানবো, কিন্তু সবার আগে আমি যেটা স্পেশালি জানতে চাই মিনহাজ ভাইয়ের কাছে, সেটা হচ্ছে কেন আসলে আপনি চুজ করছিলেন যে আপনার আসলে বাইরে পড়তে আসা উচিত, বা কি মনে করে আসলে এই ডিসিশনটা নেয়া? ধন্যবাদ তাসিন। আহ, আসলে এই ডিসিশনটা নেওয়াটা আসলে আমার কাছে মনে হয় যে খুবই কমপ্লেক্স একটা জিনিস। সো আমার কাছে মনে হয় যে জিনিসটা শুরু থেকে, মানে একদম প্রথম শুরু থেকেই শুরু করা উচিত। কিভাবে আমার থট প্রসেসটা শুরু হয়েছে। সো ফার্স্ট যখন আমি চিন্তা করছি যে আসলে বিদেশে গিয়েও পড়াশোনা করা যায়, সেটা হচ্ছে আমি যখন ব্যাচেলর করতেছিলাম সাস্টে, সেকেন্ড ইয়ারে। তো আমার এক ফ্রেন্ড ছিল যে সেকেন্ড ইয়ারেই বিদেশে যাওয়ার জন্য মানে বিদেশে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল, এবং সে ওই সময় অলরেডি সে অ্যাডমিশন পেয়ে চলেও গিয়েছিল। বাট তখন আমার কাছে মনে হয়েছে দিস ইজ অ্যাকচুয়ালি এ গুড অপশন, বাট দিস ইজ নট দ্য রিজন। সো ইট ইজ ওয়ান অফ দ্য রিজন দ্যাট আই চুজ, বিকজ সামওয়ান এলস কুড ডু দ্যাট। বাট আরেকটা রিজন হচ্ছে যে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক ফার্স্ট্রেটেড ছিলাম, পার্সোনাল একাডেমিক লাইফ নিয়ে অনেক ফার্স্ট্রেটেড ছিলাম, বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমি ফার্স্ট 2 সেমিস্টারে যে রেজাল্ট করছিলাম ওই সময়, সেটা হচ্ছে লাস্ট অফ দ্য লাস্ট। তো আমি হচ্ছে লাস্ট বয় ছিলাম ক্লাসের। এবং এই জিনিসটা, এই ফার্স্ট্রেশন থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার আমার আমি আই ক্যান ডু এনিথিং হিয়ার ইন বাংলাদেশ। আমার দিয়ে কিছু হবে না বাংলাদেশে, তো চলো বিদেশ যাই। আমার এটা মনে হয় যে কখন মনে হয়েছিল আপনার? অল দ্য টাইম ওই সময়, বিকজ আমার কাছে মনে হয় যে তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি কিছু করতে পারতেছি না, আমার ফিউচার নাই, আমি আই ক্যান ডু এনিথিং। সো আমার মনে বিদেশ গেলে মনে হয় জিনিসটা আরো ইজি হবে। সো এইটা একটা রিজন। আবার আরেকটা রিজন হচ্ছে যে আমার আমার ফ্রেন্ড বিদেশ যেতে পারতেছে, তাহলে আমিও যেতে পারবো, এটা আরেকটা রিজন। সো আরো অনেক রিজন আছে। যেমন বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী, বাংলাদেশের সামাজিক অবস্থা অনুযায়ী এগুলোও আছে। ওগুলা চিন্তা করলে মানুষজন বলে যে বিদেশে গেলে লাইফটা অনেক ভালো হবে, এরকম চিন্তা ভাবনা আছে। এভাবে আসলে শুরু হয়েছে। শুরু হওয়ার পরে আস্তে আস্তে জিনিসটা বড় হয়েছে। বড় হওয়াটা আসলে অনেক অনেক কিছু থেকে আসতে পারে। যেমন হইতে পারে যে আহ, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে যখন আস্তে আস্তে আমি যখন পাশ করলাম ইউনিভার্সিটি থেকে, তখন আমি চাকরির ক্ষেত্রে গেলাম। তখন চাকরির ক্ষেত্রে গেলে, চাকরি ফিল্ডে, জব ফিল্ডে যখন শুরু করলাম, তখন আমার একটা খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। বাজে এক্সপিরিয়েন্স বলতে আমার কাছে বাজে লাগছে, সবার কাছে বাজে নাও লাগতে পারে। বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই নর্মাল। যেমন আমার বাবা যখন, আমার বাবাকে যখন বললাম আমি চাকরি খুঁজতেছি, তো আমার ডিগ্রি ছিল পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। সো আমার জব ছিল হচ্ছে বিভিন্ন বিভিন্ন গ্যাস ফিল্ড কোম্পানি, তিতাস গ্যাস, এইসব ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বাংলাদেশের প্রথম কথা হচ্ছে যে তোমার কেউ লিঙ্ক আছে কিনা, যেটা আমার হুম। কখনোই পছন্দ ছিল না। এই জিনিস যে আমাকে লিঙ্ক খুঁজতে হবে আগে ফার্স্টে জব খোঁজার জন্য, এই জিনিস আমার কখনোই পছন্দ ছিল না। সো আমার বাবা লিঙ্ক খোঁজা শুরু করছে যে কিভাবে কারো কাছে গেলে আমি জব পাবো, তাদের কাছ থেকে আমি মানে যে জব, লাস্ট ভিক্ষার মতো আর কি, যে জব, আমার একটা জব দেন। সো এরকম অনেকের বাসায় আমাকে আমার বাবা ফোর্স করে পাঠানো হয়েছে যে যাও ওর কাছে যাও, ও চাইলে জব দিতে পারবে, এমন হয়েছে। সো যেটা আমার কাছে খুবই বাজে এক্সপিরিয়েন্স লাগছে। তখন আমার কাছে জিনিসটা আরো বেশি মনে হয়েছে যে ওকে, দিস দিস কান্ট্রি ইজ নট ফর মি অর সামথিং লাইক দিস। বাট এটা আমার কাছে মনে হয়েছে যে ওই সময় আমার কাছে মনে হয়েছে যে এটা এখানে মনে হয় না আমি জব করে টিকতে পারবো, কারণ যে সিচুয়েশন। সো এভাবে আস্তে আস্তে বড় হয়েছে। বড় হওয়ার পরে আমার কাছে আমি ডিসিশন নিছি, ওকে তাহলে আমি দেখি বিদেশে গেলে কি হয়। এবং তারপরে অনেক অনিশ্চয়তা ছিল, বাট তারপর আমি ডিসিশন নিছি আর কি এখন।
এই- এটা আসলে এভাবে আসলে শুরু হয়েছে। তো শুরুর শুরুর জার্নিটা আসলে এক একজনের এক এক রকম। এটা আমার শুরুর জার্নি। আমার কাছে মনে হয় যে আহ, আহ, আমি জানি না অভির শুরুর জার্নিটা কিরকম বা তাসিনের শুরুর জার্নিটা কিরকম। হোয়াট হোয়াট ডু ইউ থিঙ্ক লাইক? আমার মনে হয় যে ওভিডটা ইন্টারেস্টিং হবে, কারণ ও দেশে জব করতে থাকা অবস্থায় ডিসিশন নিছে যে ওকে আমার বাইরে যাওয়া উচিত। হ্যাঁ, তো এটার পিছনে ওভির স্টোরিটা কেমন ছিল? হ্যাঁ, ধন্যবাদ। মানে এখানে একটু হালকা কারেকশন যেটা আছে, তাসিন যেটা বললো যে আমি যে মানে হ্যাঁ, আমি হচ্ছে আমার মাস্টার্স এর পরে আমি প্রায় 2.5-3 বছর একটা রিসার্চ প্রজেক্টে জব করছি, সেটা মানে সাস্টেডি। তো ওখানে আহ, ওই সময় আমি ডিসিশন নিছি যে জিনিসটা এরকম না, ওই সময় আমি কাজ করছি, মানে আমি অ্যাপ্লাই করছি। কিন্তু মানে আমার হয়তো আমার আন্ডারগ্রেড ছিল হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। সো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যখনই সবাই জয়েন করে, শুরুতে হয়তো মানুষজন এই সাবজেক্ট সম্বন্ধেই জানে না, পরে জয়েন করার পরে বোঝে যে আমাদের কাছে একমাত্র একটাই অপশন আছে, সেটা হচ্ছে বিসিএস এ মোস্টলি অ্যাডমিন ক্যাডারে যাওয়া। কারণ আমরা মনে করি যে এটাই আমাদের শেখানো হবে। ইভেন আমারও আহ এটাই থট ছিল। তাই, হ্যাঁ, এটা হচ্ছে আমরা সেটাই। উপরে উপরে বুঝি, কিন্তু অ্যাকচুয়ালি ওই টাইপের যে শেখানো হয় তা না। যাই হোক, কারণ যেহেতু আমাদের কোনো, ফর এক্সাম্পল আমি যদি পলিটিক্যাল সায়েন্সে পড়তাম ওখানে, তখন দেখা যেত আমার অ্যাটলিস্ট টিচিং এর অপরচুনিটি ছিল, মানে যে আমি হ্যাঁ, আহ, ইয়েস। মানে কোনো কলেজে বা স্কুলে। কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু স্কুল কলেজে পড়ায় না, তো আমাদের একমাত্র একটাই অপশন, সেটা হচ্ছে ওই বিসিএস এ যাওয়া। তো শুরু থেকে আমার মানে আমার মাথায় মানে আমার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ভেগ একটা কি ছিল যে আমি দেশে থাকবো না, আমি বাইরে পড়ালেখার জন্য যাবো। রিজনটা হচ্ছে যেহেতু আমার একমাত্র অপশন বিসিএস, আমার কাছে মনে হয়েছে আমি যেরকম মানুষ, আমার ওই পেশেন্সটা নাই। মানে বিসিএস এর এক হচ্ছে আমার ওই মেধাটা নাই, যেটা হয়তো আমি 6 মাস 1 বছর পরে পেরে ফেলবো, ওই মেধা নাই। তো আর কি থাকতে পারে যে আমি হয়তো পেশেন্স দেখাবো 3-4 বছর পরে আমার হবে। তো আমার না আছে মেধা, যেটা আমি 1 বছরে ঢুকে যাব, আর না আছে ওই পেশেন্স, যে যেটা আমি তিন যে চার বছর ওয়েট করব। যে না আছে মেধা, আহ, তার মানে হচ্ছে যে ডিসিশনটা আসছে আসলে একটা একটা মানে সোর্সটা হচ্ছে একটা একটা আসলে নিজের সম্বন্ধে নেগেটিভ কিছু, যেটা আমারও হয়েছে যে আমি কিছু করতে পারবো না। সো সবারই আসলে কিছু না কিছু মিল আছে যে নেগেটিভ কোনো একটা জিনিস থেকে আসলে শুরু হয়। আবার হ্যাঁ, অনেকে আমার আছে, ডেফিনেটলি অনেক আমার অনেক মনে মানুষ হয় আছে। আমরা সেলফ ক্রিটিসাইজ করতে বেশি পছন্দ করি। হ্যাঁ, এটা আমরা হতে পারে, হতে পারে। সিস্টেমকে দোষ না দিয়ে আমরা নিজেদেরকে দোষ দিতেছি, কিন্তু আমি আপনাদের দুইজনকে ক্লোজলি দেখছি। হ্যাঁ, এবং আমার মনে হয় যে অভি যে বলতেছে যে ওর ওই মেধাটা নাই, হ্যাঁ, এটা আমি আসলে বিশ্বাস করব না। যে ওর হয়তো ধৈর্যটা নাই, এটা আমি বিশ্বাস করি, কিন্তু মেধা নাই এটা আমি বিশ্বাস করব না। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে সে আসলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকের নিজের কি চিন্তাটা ছিল যে আমি পারতেছি না, দ্যাট মিন্স হুম, মেধা থাকলেও সে ওই সিচুয়েশনে ওই অবস্থায় ওই মেধা নিয়ে পারতেছিল না, দ্যাট মিন্স সে মনে করতেছে আমি পারতেছি না। মেন্টাল। আমারও সেম জিনিসটাই হয়েছে। তো আমিও মনে হয়েছে, আমারও মনে হয়েছে যে আমিও পারতেছি না। তো আমার কাছে হচ্ছে ধরেন, মানে আমি স্টার্টই করি না ওই জন্য। আমার কাছে লাগছে আমি জীবনে পারবো না, এবং ওইটা হয়তো আমার পছন্দও ছিল না। এবং মেক সেন্স। সাথে মানে গোয়িং ফরওয়ার্ড যখন আমার মাস্টার্স এর পরে আমি যখন মানে ওই জবে ঢুকলাম, লাকিলি আমি মানে ওই জবটা পাইছি কোন সেন্সে যে ওইটা মানে ওই রকম ফর্মাল কিছু ছিল না, কিন্তু ওইটা হচ্ছে মানে আমার যতটুকু এক্সপার্টিস ছিল, যেটা আমি ক্লাব করে, আমরা সবাই একই ক্লাবের মেম্বার ছিলাম, যেটা করে পাইছি, ওই জিনিসগুলো আমি ইমপ্লিমেন্ট করার সুযোগ পাইছি। প্লাস যেটা আমার মানে এডুকেশনাল মানে কোয়ালিফিকেশন ছিল, বা আমি ওইখানে যেগুলা করছি, ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করার বেশি সুযোগ পাইছি। কারণ আমি ক্লাব থেকে যেটা শিখছি ওইটা আমি যে কোনো অর্গানাইজেশনে গেলেই হয়তো ইমপ্লিমেন্ট করতে পারতাম, কিন্তু ওইটা আমার ক্লাব প্লাস আমার ভার্সিটি মানে আমার পড়ালেখার জিনিসগুলারে কম্বাইন করছে আর কি ওই জিনিসটাকে। তো ওখানে ওই জবে যাওয়ার পরে, ওইখানে যেহেতু আলটিমেটলি এটা একটা মানে এডুকেশনাল প্রজেক্টই ছিল, তো ওখানে যাওয়ার পরে আর কি আমি হয়তো আরো সিরিয়াসলি চিন্তা ভাবনা স্টার্ট করছি যে ওকে, মানে ওই মানে আমি যে পোস্টটাতে ছিলাম, ওই পোস্টের মিনিমাম রিকোয়ারমেন্ট মানে পিএইচডি ছিল। কিন্তু মানে আমার যে যিনি হচ্ছে বস ছিলেন, উনি হচ্ছে হয়তো আমার ক্লাবের এক্সপিরিয়েন্সটা দেখে, এবং আমি টুকটাক যেহেতু আমি ওই ডিপার্টমেন্টে ছিলাম, সব মিলায় উনি ভাবছে ওকে ঠিক আছে, আমি হয়তো এর নিলে কাজ চালায় ফেলতে পারবো। তো দেখা গেছে যে ওই মানে আমার আশেপাশে আমার আমার মানে আমার কলিগ একটা যারা ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আমার একটা মানে কোশ্চেন আমার হচ্ছে যে এখানে হচ্ছে যে কি বাইরের কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা। যেমন আমার যেমন ফার্স্ট ইনফ্লুয়েন্স ছিল যে ফার্স্ট যখন শুরু হয়েছিল ট্রিগার হয়েছিল যে আমার একটা ফ্রেন্ড বিদেশ যাচ্ছে। সো মানে
আমি কেন যাইতে পারবো না? তখন ব্যাচেলরে ছিলাম, আমার মনে ছিল আমিও যেতে পারবো ব্যাচেলরে, কারণ টু ম্যাচিও তখন, তো ডেফিনেটলি তখন এরকম চিন্তা করতেছিলাম। আহ, আ- আমার তো, তোর লাইফে কি এরকম সিচুয়েশন তৈরি হয়েছে যে আমার, যে আমার বড় ভাইরা বা আমার সিনিয়ররা বা আমার অনেকেই যাচ্ছে, সো শুড আই ট্রাই অর সামথিং লাইক দিস, এটা এরকম চিন্তা ভাবনা আসছিল কিনা? আম, মানে আমি যেহেতু হচ্ছে এখানে ইনফ্লুয়েন্সটা যেটা করছে, আমি যেটা বলতেছিলাম যে শুরুতে তো আমার নেগেটিভিটি থেকে যে আমার দেশে কিছু করার নাই, সো আমি বিদেশ হ্যাঁ, জায়গা। নেক্সট। দেন আমি যখন জবে ঢুকছি তখন হচ্ছে আমি যেটা দেখছি যে আমার কলিগ, মনে করেন আমি বাদে ওই প্রজেক্টের প্রত্যেকটা মানুষ ধরেন পিএইচডি হোল্ডার, সো ওনারা ও, কি টাইপের ওকে, কথাবার্তা বা কি টাইপের মানে ডিসকাশন ওকে, হইতো, ওইটা ওইটা অনেক ইনফ্লুয়েন্স করছে আর কি। এবং ওইটা ওকে, ওই দ্যাটস গ্রেট। মানে প্রজেক্টটা ছিল হচ্ছে গোল্ড স্মিথের আর কি, ইউনিভার্সিটি অফ লন্ডনে। তো তাহলে তো দেখা এটা গেছে, একটা পজিটিভ জিনিস। একটা ভালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পজিটিভ জিনিস মানে পাওয়া আমি গেছে। এটাই, আমার স্টার্ট হয়েছে হয়তো নেগেটিভ থেকে, কিন্তু ওই পজিটিভ তখন হচ্ছে, বা তখন হচ্ছে এই টাইমটাতে হচ্ছে মানে ইউরোপে যাওয়ার একটা মানে বুম ছিল, যে আমাদের সাস থেকে মানুষজন ওইদিকে যাচ্ছে, বা আরো আশেপাশে কয়েকজন হচ্ছে দেখা যাচ্ছে যে ওই যে দাদ স্কলারশিপ পাচ্ছে বা হচ্ছে ইরাসমাস পাচ্ছে, তো ওইগুলা থেকে মূলত হচ্ছে যে লাগছে যে না ওকে অ্যাপ্লাই করি। এবং ফাইনালি হচ্ছে 1 বছর তো কোনো কিছু করি নাই, কিন্তু যখন ফাইনালি একটা গ্রুপ অফ পিপল যারা হচ্ছে সবাই সেম গোলে, ওকে ইউএসএ তে আমরা অ্যাপ্লাই করব, ওনারা যখন করছে আলটিমেটলি ওনারাই আমারে পুশ করে আর কি করছে। মানে এটা আমি আমার জাস্ট আমি হচ্ছে ওই ওই গ্রুপটার পার্ট ছিলাম বলেই মোস্ট প্রবাবলি হয়তো আমি অ্যাপ্লাই তো করছি। একটা একটা বিশাল বড় একটা ইনফ্লুয়েন্স আছে ডেফিনেটলি, হ্যাঁ যে হ্যাঁ, তো পিয়ার ডেফিনেটলি পিয়ার মানে ফ্রেন্ডদের একটা তাহলে ইনফ্লুয়েন্স কি ডেফিনেটলি। আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে তুই জব ছাড়ার পরে যে 1 বছর ফাঁকা বসেছিলি সেই 1 বছর এই প্রিপারেশন গুলা নিয়ে অ্যাপ্লাই করছিস নাকি? না, আমি জব ছাড়ার পরে বসেছিলাম না কখনো, জব আমি ছাড়ার জব, পরে চলে আসছিস? না আমি তো জানি আমার জব কবে শেষ। তো ওকে। আমি জব থাকা অবস্থায়। মানে 1 বছর আগেই অ্যাপ্লাই করছি, জাস্ট জব ছাড়ার পরে আমার 3 মাস ছিল আর কি। হুম। বুঝতে মানে পারছি। জব হয়তো আমি আরো ধর 6 মাস আগে ছাড়তাম, কিন্তু হচ্ছে আরো 6 মাস এক্সটেন্ড করছে। কিন্তু এরপরে হচ্ছে 3 মাস আমি মানে আমি জুন পর্যন্ত ছিলাম, পরে তো আমি অগাস্টে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই আমার তো ধর অ্যাপ্লিকেশন করা লাগছে আগের বছর, হুম। মনে কর নভেম্বর। মোটিভেশনটা আরো আগে থেকেই ছিল। তো হ্যাঁ আমার হ্যাঁ, মনে কারণ হয় আমি যে তো কাজ করছি প্রায় 2.5 বছর না, শুরু হ্যাঁ, থেকেই তো ওদের সাথেই কাজ করছি। এই হুম। জায়গায় মনে হয় আমার মোটিভেশনটা টোটালি ডিফারেন্ট। এখানে বাইরে পড়তে আসার ডিসিশনটা মানে আমি অনেক আগে থেকেই ডিসাইডেড ছিলাম যে আমি বাইরে যাবো। এটার কারণে আমার মনে হয় যে আমার ফ্যামিলি অনেক বড় একটা রিজন। কারণ আমি আমার ফ্যামিলিতে অনেক যেটাকে বলে কাজিন, সাকসেসফুল কাজিন দেখছি। বা আমার নিজের ছোট চাচা ছিল যে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার ছিল এবং সে হচ্ছে বাইরে থাকতো এবং দেশে যখন বেড়াইতে আসতো তখন আমি অনেক ছোট আরকি। অনেক ছোট মানে অনেক ছোট। তখন আমার দেখে অনেক ফ্যাসিনেটিং লাগছে। ওয়াও! এরকম বাইরে থেকে আসতেছে, হ্যাঁ, এরকম ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এবং সবাই অনেক রেসপেক্ট দিয়ে কথা বলতেছে। কারণ আসতো তো দেখা যেত যে ২-৩ বছরে একবার। মানে আমি যখন ৬-৭ বছর বা বোঝার বয়স হইছে আরকি। ওই সময় চকলেট যখন চকলেট নিয়ে আসতো। তারপরে হ্যাঁ, চকোলেট নিয়ে আসতো, এটাও একটা রিজন, হ্যাঁ। এবং সবাই দেখা করতে আসতো, লাইক সবাই অনেক কারণ অনেকদিন পরে আসতেছে, স্বাভাবিকভাবে সবাই দেখা করতে আসবে। সো তাকে ওরকম মানে অনেক হাইলি প্রায়োরিটাইজ করতো বা ইয়া করতো বা সবাই প্রেইজ করতো। তখন আমার হচ্ছে মনে হয়েছে যে আচ্ছা আমিও তাহলে সিভিল ইঞ্জিনিয়াররা কি করে ব্রিজ বানায় বা ঘরবাড়ি বানায় এগুলা করে। তো আমার ওইটুকুই আমার সেন্স ছিল যে আমিও এটাই তাহলে পড়বো। ওকে, এটাই পড়ে আমি হচ্ছে বাইরে চলে যাব, বাইরে যেয়ে ইয়া করবো, এরকম ছোটবেলায় একটা স্বপ্ন ছিল। কিন্তু সময়ের সাথে সাথে তো এগুলো চলে গেছিল। কিন্তু কিন্তু আমার যেই রিজনটা আমাকে মোটিভেট করছে ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে, পিএমই তে ভর্তি হওয়ার পরে এমন না যে আমার দেশ ছেড়ে চলে আসার অনেক বেশি মানে আগ্রহ ছিল। আগ্রহটা তৈরি হয়েছে আমি যখন দেশের সিস্টেমটা দেখছি এবং পাওয়ার প্র্যাকটিসের প্যাটার্নটা লক্ষ্য করছি আরকি। দেশে আমার দেশের জব এনভায়রনমেন্টে সবথেকে যেটা অপছন্দ, সরকারি হোক বেসরকারি হোক, সেটা হচ্ছে পাওয়ার প্র্যাকটিস। লাইক আমি একটা আমার লিঙ্ক আছে, আমি পাওয়ার খাটাইতেছি। আমি লিঙ্ক দিয়ে আপনার জব দিয়ে দিতেছি আপনাকে, অথবা আপনাকে কোণঠাসা করে দিতেছি একটা জব এনভায়রনমেন্টে। সেটা আমি নোটিস করছি ব্যাংকিং এনভায়রনমেন্টে, সেটা আমি নোটিস করছি গভর্নমেন্টাল বিসিএস ক্যাডারের পজিশন গুলাতে, আর সব থেকে বেশি তো প্রাইভেট প্রাইভেট জব গুলাতে। কারণ আমি যখন ব্যাচেলর কমপ্লিট করছি তারপরে বুয়েটে মাস্টার শুরু করছিলাম। ইন দ্য মিন টাইম কয়েকটা জবে ইন্টারভিউ দিছি বাংলাদেশের। এবং আমি আহ, আমি নিজেও এটা ইউজ করছি পাওয়ার।
হ্যাঁ, ওকে, আমি একটা ভাইকে ফোন দিছি। সেই ভাই একজন বড় কোম্পানির একজন কিছু কাউকে চিনে, সে একটা ফোন দিয়ে দিছে। এন্ড দেন হচ্ছে সেই কোম্পানিটা থেকে আমাকে ফোন দিয়ে জব অফার করতেছে। আমি হয়তো বা যদি জার্মানির ভিসা না হয়ে যাইতো, কারণ এই কলটা এবং ভিসার ডিসিশনটা হচ্ছে 1 সপ্তাহের ব্যবধানে আসছিল। যদি এরকম না হইতো তাহলে আমি হয়তো ওই পাওয়ার প্র্যাকটিসটা করে আমি ওই জবে ঢুকতাম। এন্ড আমার যেটা মনে হয়, আমি যদি যখন কারোর থেকে সুবিধা নিব, আমার তাকে ওই সুবিধাটা ফেরত দিতে হবে ডেফিনেটলি। স্বাভাবিকভাবেই। তো এই আহ এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তোর যে ডিসিশনটা এটা একটা বিশাল বড় ইফেক্ট করছে বাংলাদেশে যে সিস্টেমটা, ওভারঅল সিস্টেমটা, যেটা আমার ক্ষেত্রেও সেম, মোরলেস। যে সিস্টেমটা আসলে অনেক বড় ইফেক্ট, মানে হুম, এটা মনে হয় না আসলে ইফেক্ট করতেছে, আসলে কিন্তু মনের মধ্যে অনেক বেশি একটা হেট জমে থাকে আর কি মানুষের মধ্যে। এটা আমরা আসলে এতটাই নর্মাল হয়ে গেছে আমাদের দেশে যে আমরা আসলে জিনিসটাকে কোনো পাত্তা দিতেছি না, বাট স্টিল সাম পিপল অ্যাকচুয়ালি ডোন্ট লাইক ইট, অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য পিপল আমার কাছে মনে হয়। আমার কিন্তু মনে হয় তারপরও উনি তারপরও এই তারা বিষয়ে রিসার্চ করতেছে, সো ওর কি কমেন্ট এই বিষয়ে, বাংলাদেশের আসলে ওয়ার্কিং কালচার এবং এই ধরনের ইয়ার উপরে? আহ আমার তো ওই ধরনের কোনো এক্সপার্টিস বা কোনো নলেজ নাই, যেহেতু আমি সত্যি কথা বলতে আমি দেশে 3 বছর জব করছি, কিন্তু আমি ওই ওই প্রফেশনাল স্ট্রাকচারে তো জব করি না। তো এটা একটা জিনিস, কিন্তু আমি বাইরে থেকে যেটা বুঝি, মানে আমার কাছে লাগে আর কি, যে আমরা নর্মাল কোয়েশ্চেন গুলা মানে করা ভুলে গেছি। আমরা হচ্ছে অনেক জিনিস নর্মালাইজ করে ফেলতেছি। ফর এক্সাম্পল, না আমি বিসিএস এ কেন, মানে বিসিএস কখন এত বেশি বুম করলো, মানে একটা টাইম, মানে হয়তো আরো মানে 10-15 বছর আগে বা 20 বছর আগে একটা টাইমে ছিল এটা জাস্ট হচ্ছে যাদের পাওয়ার প্র্যাকটিস, অথবা যাদের ওই ওই কি বলে, আহ মানুষজন যে ভ্যালু দিবে, দাম দিবে, ওই দামটা দরকার, তারা বিসিএস এ যেত। যেহেতু ওই সময় হয়তো স্যালারিও একটু কম ছিল। পরে যখন এটার সাথে স্যালারি এড হইলো, মানে তখন দেখা গেল যে ওকে, আমি এখানে টাকাও পাচ্ছি, কিও পাচ্ছি, মানে রেসপেক্ট। রেসপেক্টও পাচ্ছি। এখন আমার একটা যেটা মানে ভ্যালিড কোয়েশ্চেন যেটা আমার মাথায় আসে, সেটা হচ্ছে আমরা কি কখনো আমাদের আশেপাশে, হইতে পারে আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, কাউরে কি কখনো এই কোয়েরিটা করি যে আমার, মানে আমরা তো সব মানে স্কেল জানি, জব স্যালারির স্কেল জানি, যে আমি ঠিক আছে বিসিএস বলেন বা অন্য গভর্নমেন্ট যে কোনো জবেই বলেন, মানে ওই সব ওই স্যালারিতে জব করে কিভাবে আমরা এত লেভিশ লাইফ লিড করতে পারি, যেটা আমরা অনেকে করি। মানে আমাদের আশেপাশে অনেকে তো এটাই করে, কেন বিসিএস কেন, বা হচ্ছে সরকারি জব কেন এত লুক্রেটিভ। ইনফ্যাক্ট অনেক সময় দেখা যায় বিসিএস তো হচ্ছে 9th গ্রেডের, কিন্তু অনেক সময় দেখা যায় 12th গ্রেড বা 13th গ্রেডের একটা অডিটরের পোস্ট অনেক বেশি লুক্রেটিভ। কেন? কারণ ওখানে হয়তো অনেক এক্সট্রা ইনকাম করার সুযোগ থাকে। তো এই নর্মাল জিনিসগুলো আমরা কোয়েশ্চেন করা ভুলে গেছি আর কি, যে আমার, ফর এক্সাম্পল আমার বাবা মানে একটা গভর্নমেন্ট জব করে কিভাবে এত এত আহ, বিষয় সম্পত্তির মালিক হয়েছে, ওই কোয়েশ্চেন গুলা যখন করা স্টার্ট করব, তখন হয়তো এই জিনিসগুলার মানে যে প্রপার রেসপেক্ট আমাদের দেওয়া উচিত, ওই রেসপেক্টটা হয়তো আমার, মানে আমার তরফ থেকে হয়তো আসবে। কিন্তু কারণ আমার এখন মনে হয় যে এই যে আমাদের, সেটাই, আমিও সেই জিনিসটা ফিল করছি। যেমন হুম, আমার বাবা যেমন জিনিসটাকে এতই নর্মালি নিয়ে নিছে যে যে তুই যদি এরকম মানুষের সাথে দেখা করতে না যাস তাহলে তুই জব পাবি না। জিনিসটা সে কোনো নেগেটিভ ওয়েতে বলে নাই, সে পজিটিভ ওয়েতে বলছে, কারণ জিনিসটা একটা নর্মাল সিচুয়েশন নর্মালাইজড হয়ে গেছে নর্মালাইজ বাংলাদেশে। হয়ে গেছে যে তোমার জবের জন্য তোমাকে উপরের মানুষের কাছে যেতে হবে, দেন তোমার সম্পর্ক ভালো রাখতে হবে। ওকে, সম্পর্ক ভালো রাখতে হবে, ইটস ওকে, বাট কিন্তু জিনিসটা এমন একটা লেভেলে চলে গেছে যে ইটস নট লাইক সম্পর্ক ভালো রাখা। আহ, সবাই জানে আর কি। সো ইটস লাইক অয়েলিং। সো সো এই জন্য এই জিনিসগুলো আসলে ইফেক্ট করে আমার কাছে মনে হয় যে খুব, যারা একটু ভালো করে চিন্তা করে আসলে তাদের জন্য ইফেক্ট করে। আবার অনেকে পছন্দও করে, এই জন্য থেকেও যায়, দ্যাটস গুড। বাট যারা পছন্দ করে এটা তো ডিফারেন্ট টপিক। আমরা ওই একটা এক্সাম্পল দিলে হবে। আমি 2019 সালে পাসপোর্ট নিছি, তখন সাস্টের স্টুডেন্ট হিসেবে আমার হয়তো জাস্ট খালি পুলিশ ভেরিফিকেশনের সময় একটা অ্যামাউন্ট, মানে 500 টাকা দিতে হয়েছে। ওটা আমার ওকে, কাছে আর কোনো নর্মাল, কিছু আমাদের লাগে না। কাছে। হ্যাঁ, এটা ওইটা ওই নর্মালাইজ থেকে শুরু হয়েছে। পরে যখন আমি এখানে আসার সময় আমি আবার 22-এ মনে হয় রিনিউ করতে গেছি, মানে আমি মেশিন রিডেবল পাসপোর্ট ই নিতে, পাসপোর্ট করতে গেছে। এই পাসপোর্ট করতে গেছি। আমি ওই টাইমে আমি ডিসাইড করছি যে আমি টাকা দিব না, করছি। আমি 8 দিন আমার নেওয়া হয়েছে, আমি 8 গেছি কিতে।
নয় পাসপোর্টে গেছেন? নাম্বার 9th টাইমে আমারে ওই টাকাটা দিয়েই ওইটা করতে হয়েছে। আলটিমেটলি আমি চাচ্ছি ভালো থাকতে, মানে আমি কোনো ওকে। পাবলিক সার্ভিস এমপ্লয়ি না, আমি একজন সাধারণ জনগণ। আমি ওই হিসাবে ভালো থাকতে চাচ্ছি। ওইটাও কিন্তু আমার পক্ষে পসিবল না, কারণ কি আমার যে এখন রিসেন্ট পাসপোর্ট আছে, ওই পাসপোর্টটা আমি ঘুষ দিয়ে পাইছি। তা আমিও তো কাইন্ড অফ ওইটার সাথে ইনক্লুডেড। এই জিনিসগুলো সিস্টেমেরই এত বিষয়। নর্মালাইজ, এটা নিয়ে কখনো, সবাই সবকিছু জানে কিন্তু মানে হ্যাঁ, খুবই নর্মালাইজ হয়ে গেছে আর কি ব্যাপারগুলো। আচ্ছা আমার আচ্ছা তাহলে এখন যে আমাদের টপিকে আসি, তো টপিকটা হচ্ছে যে আমাদের মানে আমার আমার পয়েন্ট হচ্ছে যে এখানে যে আমরা সবাই চুজ করছি বিদেশে আসা, কেউ ইউএসএ, কেউ ইউরোপ, হোয়াট এভার ইট ইজ, চুজ করছি। তো আমার কাছে মনে হয় যে এই ডিসিশনটা মানে আমরা যে ডিসাইড করছি, ডিসাইডটা একটা জায়গা থেকে আসে নাই। ডেফিনেটলি অবশ্যই মাল্টিপল রিজনস আছে। তো মাল্টিপল রিজনস যেমন আমরা অলরেডি 2 থেকে 3টা রিজন সবাই বলে ফেলছি, ইচ অফ আস অলরেডি বলে ফেলছি। সো আমার কোশ্চেনটা দুজনের কাছে যে আসলে জিনিসটা কি আহ, নিজের সম্বন্ধে কতটা পজিটিভ চিন্তা করে আমরা আসলে ডিসিশনটা নিছি, আর কতটা নেগেটিভ চিন্তা করে আমরা ডিসিশন নিছি। যেমন আমার আমার পয়েন্টটা এই কারণে আমি বলতেছি, কারণ হচ্ছে যে আমি যখন ডিসিশন নিছি যে আমি আমাকে দিয়ে কিছু হবে না বাংলাদেশে, তাই আমি বিদেশে আসছি, এইভাবে চিন্তা করে আসছি। কিন্তু যখন তোর কথা শুনলাম মুভি, তখন আমার কাছে মনে হচ্ছে তুই তুই আসলে নিজেকে নিজের বেটারমেন্টের জন্য আসছস। দিস ইজ অ্যাকচুয়ালি খুবই খুবই পজিটিভ। আমিও বেটারমেন্টের জন্য আসছি, কিন্তু তুই ওই সময় অলরেডি একটা সিচুয়েশন যে আমার একটা লেভেল লাগবে, যে লেভেলে আসলে আমাকে আমি আরেকটা মানুষের সাথে সুন্দর একটা কথা বলতে, দিস ইজ অ্যাকচুয়ালি পজিটিভ থিং। বাট আমার কাছে তখন আমি ছিলাম হচ্ছে মেন্টালি মেন্টালি অনেক লোয়েস্ট লেভেলে, যেখানে আমি সব নেগেটিভ চিন্তাই করতেছি আমার নিজের সম্বন্ধে। বাট আমার কাছে মনে হয় তোর যে মোটিভেশনটা ছিল ওটা পজিটিভ ছিল, বাট আমার যে মোটিভেশনটা ছিল সেটা 60% অ্যাকচুয়ালি নেগেটিভ ছিল, হয়তো বা 40% পজিটিভ থাকতেই পারে, স্বাভাবিক। এক্ষেত্রে তোদের কি ওয়ান নিজের মেইন রিজন, হ্যাঁ মেইন রিজন এই এই মতামত কি? রিলেটেড আমাদের অডিয়েন্স থেকে একটা কোশ্চেন আসছে যে হোয়াট ওয়াজ দ্য ওয়ান মেইন রিজন ইউ ডিসাইডেড টু লিভ বাংলাদেশ ফর স্টাডিজ? সো ওয়ান মেইন রিজন যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, আমি করবা বাংলাদেশের পাওয়ার প্র্যাকটিসের যে কালচারটা সেটাকে, এই জন্য আমি বাংলাদেশে থাকি নাই। আমার হয়তো কিছুটা কি হবে, কিন্তু এগেইন এটা হচ্ছে আমি আমার উপরে ফেলাইছি কিভাবে বাংলাদেশে। আমি যেটা স্ট্রাকচারটা বললাম, যে যেটা আমরা নর্মালাইজ করে নিছি, আমার কাছে লাগছে আমি ওই স্ট্রাকচারের যোগ্য না, মানে আমি ওইখানে সার্ভাইভ করতে পারবো না। সো ওকে, লেট মি ট্রাই যে আমি এমন তো একটা এটা ওইটা স্পেসে নেগেটিভ হয়ে যাইতে, গেল। যেখানে লিস্ট আমি যদি ভালো থাকতে চাই, যে আমি যদি ঘুষ খাইতে না চাই, তাহলে লিস্ট যাতে আমি মানে মরার আগ পর্যন্ত ঘুষের আশেপাশে না গিয়েও চলতে পারি। তো এটা দ্যাটস ট্রু। হচ্ছে আমার এটাও কি ছিল। সেম সেম আসলে মোর অর লেস উই আর অন দ্য সেম পেজ। তো আমি যখন আমি তো যেটাই হোক, আমি তো ডিসাইড করে ফেলছি যে আমি বিদেশে আসবো। এবং আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাইছি, এবং পাওয়ার পরে বিদেশে আসছি। বিদেশে আসার পরে এবার আমরা বিদেশে আসার পরে ইয়াতে আসছি। আসার পরে যেই জিনিসটা আমাকে আসলে আমি যে জব শুরু করছি সেটা হচ্ছে ক্লিনিং জব, লিটারেলি ক্লিনিং জব। ফার্স্ট ডেতে আমি জাস্ট ঝাড়ু দিছি। ফার্স্ট ডেতে আমি একটা হাউজে গিয়ে ঝাড়ু দিছি লিটারালি। কিন্তু আমি কখনোই ফিল করি নাই যে আমি আসলে খুবই লো ক্যাটাগরির মানুষ। সো এই জিনিসটা যদি আমি বাংলাদেশে করতাম কোনো একটা হোটেলে গিয়ে, এটা কি পসিবল ছিল? না, পসিবল ছিল না আমার জন্য। কেন? সোসাইটির কারণে আমার কাছে মনে হয়। আমাকে যদি সোসাইটির পাঁচ ফ্যামিলি প্রেশার। টাকাও দিত, প্লাস ফ্যামিলি আমাকে প্লাস যদি 5 টাকাও দিত ওই 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 হোটেলটা, ইট ডাজন্ট ম্যাটার। সোসাইটি যদি মেনে নিত তাহলে আমি এটা করতাম হয়তো বা। ঠিক আছে, কিন্তু আমি এই দেশে এসে এই জিনিসটা করছি। কত টাকা পাইছি এটা ডাজন্ট ম্যাটার, বাট জিনিসটা হচ্ছে এখানকার কালচারটা এরকম যে ডাজন্ট ম্যাটার যে আমি যে মোবাইল ইউজ করতেছি, আমার বস যে মোবাইল ইউজ করতেছিল ওই সময় সেম মোবাইল ইউজ করতেছিল। সো অনেকটা এই টাইপেরই আর কি, যে আমার যে ম্যানেজার আমি ছিল। এখানে একটু ইন্টারাপ্ট করি ভাই। মানে এগেইন, মানে আমাদের আজকে হয়তো কিছু কথা শুনলে লাগবে যে বাংলাদেশ সম্বন্ধে অনেক নেগেটিভ দ্যাটস ধারণা ট্রু, রাখতেছি, কিন্তু মেক সেন্স। আমি সোসাইটি এত সম্বন্ধে কিছু যেটা এত কিছু আসলে আপ- দেওয়া যাবে না। এটা কেটে দিচ্ছে। আপনার এই টপিকে, না না, আপনার এই টপিকে আমি আরেকটু ইনক্লুড করি। ধরেন আপনি দেশে একটা, ওই আপনি যেটা বললেন, একটা হোটেলে ক্লিনিং জবে আপনি গেলে আপনার ফ্যামিলি থেকে আপনার ত্যায্য করতো, আপনার ফ্রেন্ড সার্কেল থেকে আপনার ত্যায্য করতো। ওইটা কিন্তু আপনি মানে একটা হালাল এবং একটা রাইট ওয়েতে ব্রেড উইনিং করতেছেন, ওইটাতে আপনারে সোসাইটি মেনে নিত না। কিন্তু সেই আপনি একটা জবে ঢুকে যদি ধরেন 50,000 টাকার জবে ঢুকে আপনি যদি দেখা যেত 2 বছর পরে এই বসুন্ধরাতে একটা ফ্ল্যাট কিনতেন,
এই সোসাইটিটাই আপনারে বাহবা দিত। হ্যাঁ, সেটাই। আমাদের সোসাইটির মেইন প্রবলেমটা হচ্ছে এই জায়গায় আমরা এত ওকে, বেশি নর্মালাইজ করে ফেলছি, ওকে, সো যেটা জিনিস, ভুল, যেটা নর্মালাইজ করার কথা ওইটা নর্মালাইজ করি না। হ্যাঁ, যেটা হচ্ছে যে এটাই হচ্ছে মেইন রিজন যে আসলে এখানে আসার পরে আমার ওয়ার্ক কালচার যেটা যেটা মনে হয়েছে যে আমি এখানে বিদেশে যখন আসলাম, আসার পরে আমি যখন কাজ শুরু করলাম, কাজ শুরু করার পরে আমার কাছে মনে হয়েছে যে এখানে যে কোনো কাজ করাটা খুব ইজি। ইভেন এটা খুবই কি বলে, অড জব যেটাকে বলে, অড জব বলতে এখানে ক্লিনিং বা রেস্টুরেন্টে জব করা, যেটা আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা যেহেতু করা ইজি এবং সহজে আমি ইনকাম করতে পারতেছি, একটা ইনকাম সোর্স তৈরি করতে পারতেছি, যেটা বাংলাদেশ থেকে আমার কাছে মনে হয়েছে এখানে খুব ইজিয়ার। এটাও আসলে এখানে আসার পরে আমার কাছে পজিটিভ মনে হয়েছে, যেটা আমাকে আরো উদ্বুদ্ধ করছে, ওকে লেটস ট্রাই ইট আউট। হয়তো বা আমাদের এক সময় মনে হতে পারে যে না, আমি যদি কিছু না হয় তাহলে আমি দেশে ব্যাক করব, বাট এই জিনিসগুলো আসলে আমাকে আরো উদ্বুদ্ধ করছে না, আমি এখানে থেকে কিছু একটা করার চেষ্টা করি, এরকম কিছু একটা। এখন তো আমরা আমাদের এক্ষেত্রে তাসিন বা অভি তো। আমার আমার হচ্ছে আমি এখান থেকে হচ্ছে যেটা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে লাইক আমিও যখন আসছি আমিও কিছু শখ খাইছি, হ্যাঁ। আমার আহ, আমার সবসময় মনে হতো যে না, আমি যদি পড়াশোনা করি আমি ভালো কিছু করতে পারবো, হ্যাঁ। সো মানে ট্রাই করলে হয়তো বা পারবো, বা আমি জানি, আমি কনফিডেন্ট ছিলাম, মানে একটা নিজের ভিতরে একটা কনফিডেন্স ছিল যে হ্যাঁ, আমি যদি চেষ্টা করি তাহলে আমি যে কোনো কোর্সই ক্র্যাক করতে পারবো, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আমার ক্ষেত্রে এনভায়রনমেন্ট অনেক বড় একটা ফ্যাক্টর ছিল। এই কারণে হচ্ছে আমি বিটিইউ চুজ করি, কারণ এখানে মিনহাজ ভাই ছিল, আমার পরিচিত সিনিয়ররা ছিল যারা একই সিটিতে আছে দেশের বাইরে। সো আমার এটা চুজ করার পিছনে অন্যতম কারণ একটা আহ, ছিল হচ্ছে যে আমার পরিচিত মানুষজন এখানে আছে। তো আমার জন্য কালচারাল শকটা একটু হলেও কম ছিল এখানে জার্মানিতে আসার পরে। কারণ আমি এসে আমার নোন ফেস গুলাই দেখতেছি, ওয়াও, যে হ্যাঁ, সেই বাঙালি খাবার, সেই বাঙালি আড্ডা। বাট আমার মনে হয় যে মিনহাজ ভাই বা অভির জন্য হয়তো সিমিলার ছিল না ব্যাপারটা। তো এরকম কোনো কালচারাল শক কি ছিল অভি, যেটা তুই ফার্স্টে আইসা বাইরে যাওয়ার পরে খাইছস? না, এগেইন ওই রকমই তোর মতে আমি কালচারাল শক খাওয়ার সুযোগ পাই নাই। এক হচ্ছে মানে নিউ অরলিন্স, আমার মানে আমি রাত্রে 12টার সময় নিউ অরলিন্সে ল্যান্ড করছি। তো ওখানে বেরোয় আমার লাগছে দেশের চেয়ে বেশি গরম। তো ফার্স্ট অফ অল এনভায়রনমেন্টাল কোনো শক নাই। নিউ অরলিন্স দেশের চেয়েও গরম আর কি, লুইজিয়ানা আচ্ছা, আচ্ছা। ইন জেনারেল সাউথের দিক। তো এটা একটা জিনিস। আর হচ্ছে ওখানে মানে ইউএসএ তে মোস্ট অফ দ্য কেসে স্টুডেন্ট কমিউনিটিতে জিনিসটা এরকম যে হচ্ছে মানে খুবই বন্ড থাকে আর কি, কোন সেন্সে সবাই অনেক হেল্পফুল থাকে। হয়তো দেখা যাবে অনেক বড় কমিউনিটি, ওই কমিউনিটিতে অনেকগুলা গ্রুপ আছে, বাট তুমি কোনো না কোনো গ্রুপ পাবা যারা হচ্ছে তোমার এইসব টাইমে হেল্প করে। তো বিদেশে এসে আমার শুরুতে লাগছে যে প্রথম 1 সপ্তাহ অথবা প্রথম 1 মাসেই হেল্পটা দরকার হয়। মানে যেহেতু এখানে দ্যাটস ট্রু। প্রাইভেট কার ছাড়া পসিবল না, বা কোনো কিছু, আমার ফোন নাই, নেট নাই যে আমি কিছু করবো। তো একদম আমি এখানে আসার আগেই আমার বাসা টাসা সব সেট হয়ে গেছে, মানুষজন মানে আমার হয়ে কাজ করে ফেলছে, বাসা দেখে বাসা সেট করে ফেলছে। 12টার সময় আমি এখানে নামছি, রাত্রে 12টার সময় এক ভাই ওনার ফ্যামিলি নিয়ে পুরা হচ্ছে, এবং আমার এক রুমমেটরে নিয়ে হচ্ছে আমার রিসিভ করতে গেছে। গ্রেট, হ্যাঁ। এবং মানে একদম আমারও আমার সব, মানে কোনো কিছু নাই কিন্তু আমার খাওয়া দাওয়া থাকার জায়গা সব রেডি, মানে আমারও আমার আমারও জায়গাতেই। আমারও খুবই পজিটিভ পজিটিভ ইমপ্রেশন ছিল, কারণ আমি যেবার আসছি, কারণ আমারও আগে থেকেই সব অনলাইনই করা গেছে আর কি। সো অনলাইনে সুবিধা হচ্ছে যে আহ, সবকিছু অনলাইনে করা যায় আর কি। অনলাইনে হচ্ছে আমি ডর্ম বুক দিছি, তারপর আমার রুম হয়ে গেছে, শুধুমাত্র চাবিটা নিতে হবে। এবং ফার্স্টে আমি আর আমার এক ফ্রেন্ড ছিল শাওন, এখনো সে কটবুসি থাকে। তো আহ, তো আমরা দুজন একসাথে আসছি প্লেনে আসার পরে মানে আমাদের আগে থেকেই ঠিক করা ছিল যে কে আমাদেরকে রিসিভ করবে। আতা নামে একজন খুবই আমাদের সিনিয়র সিনিয়র না, আমাদের বয়সী আর কি, বাট আমাদেরকে রিসিভ করার জন্য হচ্ছে কটবুস মানে কটবুস সেন্ট্রাল স্টেশনে ছিল। তো আগে থেকেই মানে কমিউনিটি যে সাপোর্টটা আমি আসলে পাইছি ওখানে, আমার কাছে খুবই পজিটিভ পজিটিভ একটা ইমপ্রেশন আসছে ফার্স্টে আসার পরে। আমাদের কোনো প্রবলেম হয় না কিভাবে আসতে হবে, কোথায় টিকিট করতে হবে, এই ইনফরমেশন গুলো ছিল। কারণ হচ্ছে ফেসবুকে অনেক কমিউনিটি গ্রুপ আছে, যদি একটু ইনফরমেশন দরকার হয় ওখান থেকে নেওয়া যায়। তারপর হচ্ছে যে অনেককে পাওয়া গিয়ে নক দেওয়ার পরে সে মানে মেসেজে রিপ্লাইও দিছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি পজিটিভ আমার কাছে। মানে ফার্স্ট ইমপ্রেশন জার্মানি আসার পরে খুবই পজিটিভ, বাসা উঠা পর্যন্ত থেকে শুরু করে একজন এক বড় মানে আতা আমাকে হেল্প করছে একদম বাসা উঠা পর্যন্ত। এবং ফার্স্ট বাজার করে দেওয়া থেকে শুরু করে, কারণ আমি তো জানি না কিভাবে সুপার শপে বাজার করতে হয়। তো এই জিনিসগুলা এটাও জানি না, ও সিম কিনা থেকে শুরু করে। সো তাহলে আমার জন্য আরো বেশি ইজিয়ার ছিল, কারণ আমি এটাও জানতাম না যে আচ্ছা, এখানে বাসা বুক না দিলে এখানে অনেক বড় একটা ইস্যু, যে জার্মানিতে বাসা বুক না হইলে, এটাই আমি জানতাম না। আমাকে হঠাৎ একদিন মিনাজ বলছে তুই ডর্ম বুক দিছিস, আমি বলছি না। সে তাড়াতাড়ি বুক দিস, জায়গা পাওয়া যাইতেছে না। আমি ওই দিন বুক দিছি।
এন্ড আমি প্লেনে উঠছি, চলে আসছে, আমাকে নিতে গেছে মিনাজ ভাই, হ্যাঁ, আসছে, মানে কটবুসে রিসিভ করছে আকিব ভাই, শাওন ভাইরা, যা বলছে শাওন ভাইয়ের রুম শেয়ার করে থাকতে হবে, নিচে ফ্লোরিং করে এরকম খাটের নিচে মিশে থাকতেছি। মানে কাইন্ড অফ মনে হয়েছে সিলেটে মেসে ছিলাম, এখন আবার আরেকটা মেসে আসছি, হ্যাঁ, এরকমই মনে হয়েছে। এবং মানে কালচারাল যে মানে হঠাৎ করে এসে লোনলি ফিল করার যে ব্যাপারটা, সেটা আমি ফিলই করি নাই। Feeling করে, আচ্ছা। এবং এটা এটা ফিল কমিউনিটির জন্য, করবো না হ্যাঁ। দেখেই হয়তো এই সিটিটা চুজ করছিলাম, এবং ওইটাই আমার সাথে হয়েছে। সো আহ, আমার এই- মনে হয় এইখানেই একটু ডিফারেন্সটা বলি। ধর তোর পরিচিত আছে, তুই আইসা এটা ফিল করস না। না, আমি যেটা বলতে চাচ্ছি, আমার কাছে মনে হয় বাঙালি স্টুডেন্ট কমিউনিটি হয়তো যেখানেই যায়, আমার তো কেউ এখানে পরিচিত ছিল না, আমি জীবনে কারোর সাথে দেখিও না, কিন্তু হুম, এরা যে আমার জন্য বাসা খুঁজে আমার রুম রেডি করা থেকে শুরু করে এই জিনিসটা করা, এই জিনিসটা হয়তো বাঙালিদের মধ্যে অনেক, মানে ইউএসএ তে আমি সব জায়গাতেই দেখি আর কি এটা, আর যে পজিটিভ অনেক যেটা বেশি অ্যাড স্ট্রং। করতে চাই সেটা হচ্ছে, এখানে কেউ স্বার্থের জন্য এই জিনিসগুলো করে না, না। করে না, কেউই করে যেটা না। না, বাংলাদেশে হচ্ছে হয় করে আর কি, হ্যাঁ। সেটাই। সবাই হয়তো চিন্তা করে যে ওকে, সবাই নিজের কথাটা চিন্তা করে যে আমি যখন আসছিলাম তখন আমি কেমন ভালনারেবল ছিলাম, মানুষজন আমার কেমন হেল্প করছে, তো ওই হ্যাঁ, জিনিসটা আর কি রিটার্ন করে। তো কিন্তু তোর কোয়েশ্চেনের একদম স্পেসিফিক একটা আনসার হচ্ছে, একটা কালচারাল শক না, ঠিক, একটা নতুন জিনিস শিখছি। আসার পরে আমার রুমমেট বলছে যে মানুষজনের রুমের দরজা লাগানো থাকবে, ঢোকার আগে নক দিয়ে ঢুকতে হবে। এই জিনিসটা আমার দেশে কখনো শিখি না। এটাই 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 হচ্ছে আমাদের আরেকজন অডিয়েন্স কোশ্চেন করছে যে বিগেস্ট সারপ্রাইজ কি ছিল ফার্স্ট মান্থ হ্যাঁ, বিদেশে এটা আসার পরে। সারপ্রাইজ বলা যায় বিগেস্ট আমাদের সারপ্রাইজ ছিল কাছে। কি, সেটা হচ্ছে যে দরজা দরজা জার্মানিতে দরজা যদি লেগে যায় একবার, চাবি যদি ভিতরে থেকে যায়, তাহলে হচ্ছে চাবিওয়ালা কল দিতে হয়, নাইলে অথবা হচ্ছে কি বলে ল্যান্ডলর্ড কল দিতে হয়, নাইলে হচ্ছে দরজা খোলা যায় না। এবং সো ফাইনও আসে ফাইনও চাবি আসে হারায় যায়, যদি এবং চাবি হারায় অনেক যায়। তো বড় অ্যামাউন্টের ফাইন। চাবি হারায় নাই আর ফরচুনেটলি, বাট এরকম ফার্স্ট মানে প্রথম সপ্তাহে মনে হয় 2 বার না 3 বার হয়েছে চাবি ভিতরে রেখে দরজা বন্ধ করে দিছি। সো এটা একটা শখ ছিল। এটা হচ্ছে মানে মজা, মানে আমার একটা জন্য ঝামেলা। আমার জন্য যেটা শখ ছিল সেটা হচ্ছে যে জার্মানিতে জানলা হচ্ছে টিল্ট হয়ে এদিকে ঘুরে আচ্ছা, থাকে বাতাস পাস করার জন্য, হ্যাঁ, যেটা হ্যাঁ। আমি বাংলাদেশে কখনো দেখি নাই। তো আমি যখন ফার্স্ট টিল্ট করছি এবং জানলাটা আমার দিকে চলে আসতেছে, আমি এটা বিশাল বড় একটা শখ খাইছি, কারণ মনে হয়েছে জানলা খুলে আমার ঘাড়ে পড়বে বা মাথায় পড়বে, এরকম একটা তবে ব্যাপার। জার্মানির এটা জন্য, আমার জন্য জার্মানিতে একটা যারা শখ আসে ছিল। তাদের ন্যাচারাল কালচারাল শখ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শখ হচ্ছে যারা ডর্মে এসে ভর্তি হয়, তাদের সাথে ল্যান্ডের সাথে কমিউনিকেশন, কারণ চাবি নিতে ওর কাছে যেতে হয়। তো চাবি নিতে আমি যে চাবি যে লাগবে, চাবিটা বলার জন্য তো বলতে হবে যে জার্মান ভাষায়, নাহলে তো সে বুঝবে না। সো এটা বলার জন্য যে জার্মান লাগবে, সেই জার্মান ল্যাঙ্গুয়েজ আমাদের ছিল না। সো আমাদের ক্ষেত্রে আমার যে ল্যান্ডলর্ড ছিল তার ইংলিশ আর খুবই বাজে, সে কিজও বুঝে না, তো আমাকে বলতে হবে শ্লুসেল। তো এটাও যে কি, যে শ্লুসেল কি ওই সময় জানতাম না, অনেক কষ্ট করে বোঝানো হয়েছে। বাট যদিও আমার এটা করা লাগে নাই, বাট এরকম অনেকের সাথে হয়েছে আর কি, আমি যতটুকু ওকে, জানি। আর একটা কোয়েশ্চেন আসছে বেশ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কোনটা বেশি কঠিন, জার্মান ব্যুরোক্রেসি, ব্রিটিশ ওয়েদার, নাকি বাংলাদেশি ট্রাফিক? এটার জন্য এটা তো লিওন, কি বলে, এই মিনহাজ ভাইয়ের জন্য। আমার মনে হয় এটা মিনহাজ ভাই টার্গেটেড কোয়েশ্চেন। ও মাই, জার্মান ব্যুরোক্রেসি, ব্রিটিশ ওয়েদার। ব্রিটিশ ওয়েদার, ফার্স্ট অফ অল ব্রিটিশ ওয়েদার সবাই যেটা এক্সপেক্ট করতেছে, মানে বলে যে খুবই খারাপ, আমার কাছে মনে হয় না ব্রিটিশ ওয়েদার এত খারাপ। এই মানে আমি অ্যাটলিস্ট 6 মাস ছিলাম এখানে, ইউকেতে আসছি মাত্র 6 মাস, হ্যাঁ 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে। আমার ব্রিটিশ ওয়েদার আমাকে এখনো আশাহত করে নাই। জার্মান ব্যুরোক্রেসি অনেক আশাহত করছে, ডেফিনেটলি এখনো করতেছে। আমার কাছে মনে হয়, মাঝে মাঝে মনে হয়। তো তারপর হচ্ছে যে ট্রাফিক, আমার কাছে মনে হয় যে যদি তিনটার মধ্যে চুজ করতে হয়, তাহলে আমাকে বলবো যে আমি বাংলাদেশি ট্রাফিক, ডেফিনেটলি। আমি যদি এখন যে বাংলাদেশি ট্রাফিক ফেস করি, তাহলে আই উইল বি টেরিফাইড, আই উড সে। ঢাকায় অ্যাটলিস্ট যান, ঢাকায় ঢাকায় যান। টেরিফাইড। বাট জার্মান ব্যুরোক্রেসির আরো পজিটিভ দিক আছে, এখন এখানে আসার পরে বুঝতেছি, যেটা এখন এটা নিয়ে আলোচনা করার কোনো মানে নাই, বাট এটা আমাদের আউট অফ দ্য ইয়ার হ্যাঁ। চলে যাবে। সো হুম, আমাদের টপিক থেকেই আরেকটা জিনিস হচ্ছে যেটা মানে আপনাদের সাথে ডিসকাস করার জন্য, মানে যারা নতুন এখন প্ল্যান করবে তাদের স্টাডি অথবা স্টাডি অ্যাব্রোড প্ল্যান করবে, তাদের জন্য দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলা, যে ফিনান্সিয়ালি কেমন আসলে বাংলাদেশ থেকে বাইরে আসার পরে, এটা কি আসলে অবস্টাকেল নাকি এটা একটা বেনিফিট, এটা অনেকের ক্ষেত্রে অনেক রকম। তারা ডেফিনেটলি, এটা ডিসাইড করতে অনেক মানে একটা দোনমনতে ভোগে আর কি, যে ডেফিনেটলি। আসলে ফিনান্সিয়াল অবস্থা কি হবে। আরেকটা হচ্ছে ইমোশনালি সে কতটুকু কি করবে। তো আমি যদি বলি, আমি যখন আসছি আমি অনেক কিছু খোঁজ খবর নিয়ে আসছি, পার্ট টাইম করা যাবে, কারণ জার্মানিতে আসার আগে একটা বড় অ্যামাউন্টের টাকা ব্লক করতে হয়। সো আমি ব্লকের টাকাটা আমার ফ্যামিলির ছিল না, সো আমি কিছু লোন করছি ব্লকের টাকার জন্য।
এবং দেখা গেছে যে ওই লোনগুলো আমাকে পে করার একটা প্রেশার ছিল আমার উপরে। যদিও জার্মানিতে টিউশন ফ্রি সবকিছু, কিন্তু লিভিং কস্ট আমার জন্য অনেক বড় একটা কনসার্নের বিষয় ছিল। কারণ আমার তখন থেকে চিন্তা করতেছি, ওকে আমি কি পার্ট টাইম করতে পারবো, কতটুকু করতে পারবো, সেটা দিয়ে কি আমি আমার লোন শোধ করে আমার লিভিং কস্ট তুলে আমি কি কিছু সেভিংস করতে পারবো কিনা, এ ধরনের অনেক কিছু চিন্তা আমার মাথায় আসছে। যে কারণে আমি আর দেখা গেছে আমার কোর্স ডিসিশন বা অন্যান্য অনেক কিছু ওইভাবে প্ল্যান করতে হয়েছে। আর ইমোশনালি আমি বলবো যে আমি কম প্যারা খাইছি ওই সময়ে মুভ করার টাইমে, কারণ আমার ওই সময় প্ল্যান ছিল যে আমি বাংলাদেশ ছাড়তে হবে as soon as possible। কিন্তু যেমন এখন আমি প্যারা খাইতেছি ইমোশনালি, কারণ এখন আমি আমার ওয়াইফ আনতে পারতেছি না ডিউ টু, জানি না বাংলাদেশের সিচুয়েশন, আমি কাকে দোষ দিব এটা এখন আর জানি না। সো এটাতে এখন আমি ইমোশনালি প্যারা খাইতেছি। তো আমার মনে হয় যে অভির বা মিনহাজ ভাইয়ের ক্ষেত্রে ডিফারেন্ট ছিল জিনিসগুলা। ডেফিনেটলি। এটা যদি একটু আপনারা বলেন যে আপনাদের ফিনান্সিয়াল আর ইমোশনাল ব্যাপারগুলা সো কেমনে অভি হ্যান্ডেল করছেন। তাসিনের সাথে আমার আমার তো মিলে যাবে, অভি তো ডেফিনেটলি ডিফারেন্ট। আমি বলি, সো যখন তাসিন জার্মানিতে কবে আসছিস? 2000। 19 সালের অক্টোবরে। আমি হচ্ছে 1 বছর আগে আসছি, 2018 অক্টোবরে। সো 18 অক্টোবর বা আসার পরে যেটা হচ্ছে যে জার্মানিতে ফার্স্টে আসার জন্য তো সবাই মোটামুটি সবাই জানে যে ব্লক একটা টাকা হচ্ছে ব্লক করতে হয়। ব্লক মানে হচ্ছে যে একটা টাকা জার্মান একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখতে হয়, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, মোস্ট প্রবাবলি মোর দেন 10,000 ইউরো সামথিং। সো এটা রাখতে হয়, রাখার পরে কারেন্টলি হচ্ছে, প্রায় 13,000 ইউরো। হ্যাঁ, তো মান্থলি হচ্ছে যখন এখানে আসার পরে অ্যাকাউন্ট খোলা হবে তখন অ্যাকাউন্টে মান্থলি হচ্ছে ওরা ব্যাক করে আর কি। সো এই ক্ষেত্রে ওই টাকাটা হচ্ছে আমরা নিজের টাকা খরচ করতে পারবো। সো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে টিউশন ফি লাগে না, টিউশন ফি এর খরচ নেই। কিন্তু ডেফিনেটলি যখন আমি ডিসাইড করছি জার্মানি আসতেছি, তখন থেকে আমার মাথায় আসতেছে আমি কিভাবে জব করব। তো ফার্স্ট যেই জিনিসটা সেটা তো মাথায় আসছে, জব করার জন্য আমাকে এমন একটা জায়গায় থাকতে হবে যেখানে জব, পার্ট টাইম জব বা অড জব যেটাকে বলে, যেটা পাওয়া ইজি এখানে এইসব দেশে, যেটাকে বলে অড জব বলে আর কি, যেটা পাওয়া ইজি এখানে, সেটা সেই সব শহরে বা সেই সব জায়গায় থাকা। তো সেক্ষেত্রে হচ্ছে বড় বড় সিটিগুলো চুজ করা, যেমন বার্লিন, মিউনিক, ডুসেলডর্ফ, এইসব বড় বড় সিটি যেগুলোতে জব আছে, মানে বা অড বড় জব বড় আছে। সিটির আশেপাশে। অড জব বলতে এখানে কি বোঝানো হচ্ছে? অড জব বলতে হচ্ছে রেস্টুরেন্টের জব, বিভিন্ন বিভিন্ন কি বলে এটাকে, লাগের হাউসের ইংলিশ কি ভুলে গেছি। আহ, এইসব জব আর কি, যেটা হচ্ছে অ্যামাজনের জব, অ্যামাজনে ট্রলি বক্স ধাক্কাধাক্কি ওখানে করা। আর কি, হ্যাঁ, অ্যামাজনের তারপর হচ্ছে বক্স যে ওখানে এই কাজ থেকে ডেলিভারি ডেলিভারি ড্রাইভারের জব, ডেলিভারি জব। এইসব জব যেসব জায়গায়, এইসব জবগুলোর কথা বলতেছি, এইসব জবগুলো পাওয়া খুব ইজি। এইসব জবগুলো পাওয়া ইজি যখন সিটিটা বড় হয়, মানে বার্লিন সিটি এরকম। কিন্তু আমি যখন আমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম সেটা হচ্ছে একটা ছোট একটা সিটির নাম কটবুস। কটবুস সিটিতে আসলে এরকম জব খুবই কম, এবং যদিও জব থাকে তাহলে জার্মান ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার থাকে। সো জার্মান ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার কারণে আমাদেরকে মেইন নর্মালি যেটা করতে হয়, সবাই বার্লিন গিয়ে জব করে। সো আমিও সেম জিনিসটাই করছি, যদিও এটা একটু কষ্টকর। সো এই কষ্ট যে হবে সেই মেন্টালিটিটা, মানে আমাকে যে পরিশ্রম করতে হবে এই মেন্টালিটিটা থাকতে হবে যদি কেউ আসে এখানে এবং পার্ট টাইম জব করতে চায়। এবং আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাসিন যেমন লোন নিয়ে আসছে, আমার ক্ষেত্রে সেরকম না। আমার ফরচুনেটলি আমার বাবা আসে ফুল সাপোর্টটা দিচ্ছে, যেটা আমার টাকা ছিল না। 10 লাখ টাকাও তখন আমি আসলে এভাবে ম্যানেজ করতে পারবো না, কিন্তু বাবার কাছ থেকে নিছি। কিন্তু আমার ইচ্ছা ছিল একসময় ব্যাক করব, হয়তো বা অনেক পরে এসে ব্যাক করতেছি, কিন্তু ব্যাক করতে মানে কিন্তু জিনিসটা এরকম না যে ব্যাক করতে হবে, বাট তারপরও মেন্টাল স্যাটিসফ্যাকশন। বাট কিন্তু কথা হচ্ছে যে আহ, জিনিসটা এরকম যে যদি এরকম মেন্টালিটি থাকে যে বিদেশে আসতে হবে এবং হিউজ পরিমাণ টাকা একটা যদি নিজের কাছে না থাকে, তাহলে ডিসাইড একটু পরে করাটাই বেটার আমার কাছে মনে হয়, যদি কেউ ডিসাইড করতে চায়। লোন না, যতক্ষণ পর্যন্ত লোন না নিয়ে আসা যায় ততক্ষণ পর্যন্ত না আসাটাই ভালো, এটা আমার কাছে মনে হয়। আমি এটা সাজেস্ট করব যারা এখন প্ল্যান করতেছে, কারণ আসলে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যেটা দেখছিলাম যে ওকে আমার ইউএসএ তে স্কলারশিপ নিয়ে যাইতে অনেক সময় লাগবে, আরো হয়তো 1 বছর ওয়েট করতে হইতো বা কিছু একটা করতে হইতো। আহ, কিন্তু আমি যদি জার্মানিতে চলে আসি আমি দ্রুত আসতে পারতেছি, আমার ক্যারিয়ার শুরু করতে পারতেছি, বাট আমাকে লোন নিয়ে আসতে হইতেছে, যেটার কারণে আমার কি হয়েছে দেখা গেছে যে আমি নাইট শিফট করতাম অ্যামাজনে, সকালে এসে ঘুমায় 2-3 ঘন্টা ঘুমায় আবার ক্লাসে যেতাম, ক্লাস শেষ করে এসে আবার 2-3 ঘন্টা ঘুমায় আবার হচ্ছে কাজে যাইতে হইতো, এরকম হুইচ ইজ উইকলি টায়ারিং কিছুদিন অনেকদিন টায়ারিং যাইতে হয়েছে। তো এটা অনেক বার্ডেন, স্টুডেন্টদেরকে এটা মাথায় রাখা উচিত যে হুম, আমার যে ইনিশিয়াল অ্যাট লিস্ট ইনভেস্টমেন্ট হবে সেটা আসলে কিরকম ভাবে আমি ব্যাক করব বা কি করব। কিন্তু আমার ওভির মনে হয় ইউএস এর ওভির ক্ষেত্রে ক্ষেত্রে মনে হয় ব্যাপারটা ডিফারেন্ট ডিফারেন্ট। ডিফারেন্ট